এবং যেখানে যেখানে পিচ রাস্তা নেই, মাঝে মাঝে কিছুটা কিছুটা জায়গা পিচ নেই, সেখানে খুব কাদা। এবং তাতে আমার তো কয়েকবার হয়েছে মানে গাড়ির চাকা প্রায় আটকে যাওয়ার জোগাড়। সকালে 9টা থেকে দুপুরে 1টা, তারপর আবার বিকালে 3টে থেকে 5:30 পর্যন্ত খুলবে এবং সেটা এসে সুবর্ণরেখায় মিশছে। গোটা জায়গাটা এইরকম দেখুন এবং জলের সাউন্ডটাও আপনারা ফিল করতে পারবেন। চাঁদের পাহাড় থেকে আরো অনন্য সব সৃষ্টি তিনি এই ঘাটশিলায় বসে তো সৃষ্টি করেছেন, ফুলডুঙরিতে বসে। আর এই বাড়ি ঘুরে দেখার জন্য কিন্তু আপনার কোনো টিকিট লাগবে না। ঘাটশিলাতে ওয়েদার খুব একটা ভালো না। সারা রাত অঝোরধারায় বৃষ্টি হয়েছে, সকাল থেকেও বৃষ্টি হয়েছে। বেরোতে পারবো কিনা বুঝতে পারছিলাম না, তো সবশেষে বেরিয়েছি। বেরোতে কিছুটা দেরি হলো। ঘাটশিলাতে অনেক কিছু দেখার জায়গা আছে, তবে সব কিছু দেখা সম্ভব না এই বর্ষার ওয়েদারে। তো কিছু কিছু বাছাই করা জিনিস দেখব। এখন প্রথমে এসছি দেবী দর্শনে। চলুন দেবী দর্শন দিয়ে আজকে দিনটা শুরু করি। ঘাটশিলা থানার পাশেই রয়েছে দেবী রঙ্কিনী মাতার মন্দির। ঘাটশিলা স্টেশন থেকে এই মন্দিরের দূরত্ব 800 মিটার। আর আমরা যে রিসর্টে রয়েছি, রিসর্ট সুবর্ণ ভিলা, সেখান থেকে এই মন্দিরের দূরত্ব 2 কিলোমিটার। মন্দির প্রাঙ্গণ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। জুতো খুলে ভিতরে যাওয়ার সিস্টেম রয়েছে, জুতো রাখার র্যাকও রয়েছে। সামনে কিছুটা জায়গায় সবুজ সাজানো বাগান রয়েছে। হাত মুখ ধোয়া, জল খাওয়ার বন্দোবস্ত রয়েছে। মূল মন্দিরের ভিতরে রঙ্কিনী মাতার যে শিলাখণ্ডটি আপনারা দেখতে পাবেন, সেটিকে মনে করা হয় কালী মাতার অন্য স্বরূপ। আর পাশে শিব মূর্তি রয়েছে, তার মাথায় জল ঢালার বন্দোবস্তও রয়েছে। আর মন্দির প্রাঙ্গণের মধ্যে আরেকটি সাইডে আপনারা রাধাকৃষ্ণের মন্দির পেয়ে যাবেন। এই মন্দিরে পূজা অর্চনার বন্দোবস্ত রয়েছে। আপনারা পুজো দিতে চাইলে পুজো সামগ্রী কেনার দোকান মন্দিরের ভিতরেও রয়েছে এবং মন্দিরের বাইরেও আপনারা পাবেন। আমরা এখন চলে এসেছি বুরুডি লেকের ধারে। আর বুরুডি লেকের ধারে এখানে টিলা, সবুজ এবং সেই সাথে লেকের অপরূপ সৌন্দর্য আপনারা এখানে এলে দেখতে পারবেন। আর এই যে দোকানগুলো দেখছেন, এই দোকানগুলোতে আপনাদেরকে দেশি মুরগির ঝোল প্লেট সিস্টেমে রান্না করে দেয়। আর এখানে আসার পর এসে না আগে আপনারা দুপুরের খাবারের অর্ডারটা দিয়ে দেবেন, কারণ মোটামুটি 1.5-2 ঘন্টা হাতে ওরা টাইম নেবে। এখানে আপনাদের যে ড্যামের জায়গাটা নিয়ে গিয়ে দেখালাম, এখানে অনেকগুলো খাড়া সিঁড়ি আছে। যাদের হাঁটু ব্যথা, কোমর ব্যথা, বয়স্ক মানুষ, তাদের নামা ওঠা একটু অসুবিধা হবে, কারণ আমার সাথেও ফ্যামিলিতে সেরকম মানুষ আছে, তারা নামতে পারেনি। ইয়ং জেনারেশন আমার মতো যারা রয়েছে তারা নামতে পারবেন। আর যে বোটগুলো দেখালাম, এই বোটগুলো দাঁড় বাওয়া বোট যেরকম হয় সেরকম, এগুলো দাঁড় টেনে চালাবে। আর এই বোটগুলো আধ ঘন্টা ঘোরাবে আপনাকে এই লেকের মধ্যে, আর সেটা পার হেড 100 টাকা করে ভাড়া নেবে। অঝোরধারার বৃষ্টি মাথায় নিয়েই আমরা রওনা দিলাম এর পরবর্তী স্পট ধারাগিরি ওয়াটারফলসের উদ্দেশ্যে। বুরুডি থেকে ধারাগিরির ডিস্ট্যান্স গুগল ম্যাপ অনুযায়ী 7.4 কিলোমিটার। তবে যত দূর এই পিচ রাস্তা যায়, গাড়ি আপনার অত দূর যাবে। তারপর অল্প কিছুটা পথ পায়ে হেঁটে আপনাকে পৌঁছাতে হবে ফলস পর্যন্ত। রাস্তা কিছুটা ন্যারো রয়েছে, আর 2-3টে জায়গায় হেয়ারপিন লুপের মতো খুব টাইট লুপ পড়বে। আর কিছুটা পাহাড়ি রাস্তার ফ্লেভারও আপনি পাবেন, কারণ জায়গায় জায়গায় রাস্তা অনেকটা উচ্চতায় উঠে তারপর আবার একটা বাঁক নিয়ে রাস্তা নিচের দিকে নামবে। অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য কিন্তু নিজেরা গাড়ি চালিয়ে এই রাস্তায় ট্রাভেল করাটা খুবই রোমহর্ষক একটা এক্সপিরিয়েন্স হতে পারে। আর চারপাশে সবুজে মোড়া, তাই দৃশ্যায়ন নিয়ে কিছু বলার নেই। তবে ধারাগিরি ফলস সেদিন আমাদের আর দেখা হয়নি, কেননা প্রকৃতি বাদ সাধলো আমাদের এই ঘোড়ার রাস্তায়। কিছু দূর যাওয়ার পর আমরা সেখান থেকে আবার ব্যাক করে চলে আসি বুরুডি লেকের ধারে, যেখানে আমাদের দুপুরের খাবার অর্ডার দেওয়া ছিল। কিন্তু যেহেতু বৃষ্টির ওয়েদার, মাঝে মাঝেই জায়গাতে মানে সাইডের যে ওই ছোট ছোট পাহাড়ের অংশ রয়েছে সেখান থেকে পাথর গড়িয়ে এসেছে। এবং যেখানে যেখানে পিচ রাস্তা নেই, মাঝে মাঝে কিছুটা কিছুটা জায়গা পিচ নেই, সেখানে খুব কাদা। এবং তাতে আমার তো কয়েকবার হয়েছে মানে গাড়ির চাকা প্রায় আটকে যাওয়ার জোগাড়। তো এই রাস্তা তো একে ন্যারো, এখানে উল্টো দিক থেকে গাড়ি এলে খুব অসুবিধা। আর সে গাড়ি যদি কোনো বড় গাড়ি 8 সিটার গাড়ি হয় তাহলে তো মানে আরোই অসুবিধা হবে। আর তার মধ্যে হচ্ছে কাদায় যে কোনো জায়গায় গাড়ির চাকা ফেসে যাওয়ার সম্ভাবনা প্রবল।
তো সেই কারণে আমরা রিস্ক নিলাম না, কেননা আমাদের সাথে সেভাবে কোনো স্ট্রং পার্সোনালিটি নেই যে গাড়ি কিছু গন্ডগোল হয়ে গেলে কিছু সে ম্যানেজ দিতে পারবে, তারপর আমাদের আবার কলকাতা ব্যাক করতে হবে। আমরা এখন চলে এসেছি খাবারের এখানে, আর বাইরের যা বৃষ্টির ওয়েদারটা এনজয় করার জন্য, এসে রেস্ট নেওয়ার জন্য আমি বলবো দারুণ জায়গা হচ্ছে ঘাটশিলা। খাবার টেবিলে আমাদের গরম গরম ভাত দিয়ে গেছে, একদম ধোয়া ওঠা ভাত, সাথে একটা তরকারি দিয়েছে আলু সয়াবিন দিয়ে, সাথে আলু ভাজা এবং মুসুর ডাল দিয়েছে। তবে এখানে না ভাতের চালগুলো সামান্য একটু মোটা রয়েছে, আর মুরগির মাংস প্রত্যেককে 4 পিস করে দেবে, যেরকম আমার 2 পিস বাটিতে রয়েছে আর 2 পিস থালায় তুলেছি। মাংসগুলোও এখানে অত্যন্ত গরম, আর শেষ পাতে আপনার চাটনি পাঁপড় থাকবে। কেউ চাইলে এখানে ডিম ভাত বা সবজি ভাতও খেতে পারেন, সেগুলো 100 টাকার মধ্যে চলে আসবে পার প্লেট। বাইরে অযোধ্যায় বৃষ্টি পড়ে চলেছে, আর মাথায় কভার না দিয়ে আর কোনো উপায় নেই, কারণ ক্যামেরা করতে ভিডিও নিতে তো একটু সময় লাগে। এখন আমরা যাচ্ছি রাতমোহনা ভিউ পয়েন্টের দিকে, আর সেখানে যাওয়ার পথে একটা পয়েন্টে আমরা দাঁড়িয়েছি, রাতমোহনার কাছাকাছি আমরা এসে গেছি। সময় এইরকম একটা রাস্তা পাবেন, এই রাস্তা দিয়ে যখন আসছেন এখানে একটা এরকম ব্রিজ রয়েছে, এখান থেকে জলের স্রোত আসছে এবং সেটা এসে সুবর্ণরেখায় মিশছে। গোটা জায়গাটা এইরকম দেখুন, এবং জলের সাউন্ডটাও আপনারা ফিল করতে পারবেন। এই জায়গাটা আপনারা দেখছেন, এটা হচ্ছে রাতমোহনা রিভার সাইডের ভিউ পয়েন্ট। এখানে সুবর্ণরেখার উপরে আগে একটা ওল্ড ব্রিজ ছিল, ব্রিটিশ আমলের ব্রিজ ছিল, আর ওই পাশে একটা ফ্যাক্টরি মতো জিনিস দেখতে পাচ্ছেন ব্রিজের উপর দিয়ে, ওইটা হচ্ছে হিন্দুস্তান কপার লিমিটেড ফ্যাক্টরি, সেটা এখনো রয়েছে HCL ফ্যাক্টরি। ভারতের সর্বপ্রথম তামার খনি পাওয়া গেছিল এই ঘাটশিলায়। তো হিন্দুস্তান কপার লিমিটেডের ওই ফ্যাক্টরি ওই সাইডে ওই মাইন্স এরিয়াতে ব্রিটিশরা এপার ওপার যাতায়াত করার জন্য কর্মসূত্রে তারা এখানে একটা ব্রিজ বানিয়েছিল, নদীর ওপার থেকে এপার পর্যন্ত। কিন্তু দীর্ঘদিন ধরে ব্রিজটা অবক্ষয়ের কারণে কিছুটা জলের ধাক্কায় বন্যায় ব্রিজটা তলিয়ে যায়, এবং বর্ষার সময় ব্রিজের উপর দিয়ে যখন জল বইতো তখন কিন্তু ওই ব্রিজটা তারা ব্যবহার করতে পারতো না, তারা স্টিমারে করে এপার ওপার করতো। কিন্তু বর্তমানে ব্রিজটা মাঝখান থেকে সম্পূর্ণই ভেঙে গেছে। এই যে মাঝখানে দেখছে না জল এখানটায় ধাক্কা খাচ্ছে, ওইখান দিয়ে ব্রিজের অংশ রয়েছে। তবে বর্ষা এত হচ্ছে, কন্টিনিউয়াস হচ্ছে, জলের লেয়ার প্রচুর বেড়ে গেছে, মানে জলের যেটা ওয়াটার লেভেল বলে সেটা প্রচুর বেড়ে গেছে, ফলে ব্রিজ কিছুই দেখা যাচ্ছে না, মানে যেটা ভেঙে গেছে ভাঙা পার্টও কিন্তু কিছু দেখা যাচ্ছে না। এদিক থেকে দেখুন জলের স্রোতটা আসছে এই দিক থেকে, আর এসে ওই সাইডে বেরিয়ে যাচ্ছে। আর আপনারা রাতমোহনায় যখন আসবেন ওই ব্রিজ দিয়ে ওপার থেকে এপারে আসবেন। আমরা বুরুডি লেক যেদিকে গেছিলাম সেই দিক থেকে আপনারা যখন ব্যাক করবেন ওই সাইডে ফুলডুংরি বলে একটা জায়গা পড়বে। আমাদের বাংলা ভাষার একজন বিখ্যাত মানুষ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তিনি ওই ফুলডুংরিতে বসে তার বিভিন্ন অসাধারণ সব রচনা, অসাধারণ সব লেখা তার কলম দিয়ে তিনি লিখেছিলেন ওই ফুলডুংরিতে বসে। কিন্তু আজকে এই বৃষ্টির ওয়েদার বলে আমি ফুলডুংরি যাইনি। এখন আমরা এসেছি হচ্ছে গৌরীকুঞ্জতে, আর এখন ঘড়ির সময় 3:20। এখানে ওপেনিং টাইম রয়েছে একটা, সকালে 9টা থেকে দুপুর 1টা, তারপর আবার বিকালে 3টে থেকে 5:30 পর্যন্ত খুলবে। আর এখানে এন্ট্রি পয়েন্টের ভিউটা একদম এরকম রয়েছে, আর রোড দিয়ে যখন আসবেন সেখানেও আপনারা একটা অ্যারো পেয়ে যাবেন, সেখানেও এরকম গৌরীকুঞ্জ বিভূতিভূষণের বসতবাটি বলে একটা মানে লেখাটার একটা বোর্ড আপনি দেখতে পাবেন। গেট দিয়ে ঢোকার পর আপনারা এরকম দেখতে পারবেন, এখানে লেখা রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম বৃত্তান্ত, তারপর তার শিক্ষা সংক্রান্ত একটা ছবি দেওয়ালে আঁকা রয়েছে। দাদা বিভূতিভূষণের আম খাওয়ার জন্য ভাই নটবিহারী এই আম গাছটি লাগিয়েছিলেন। আর এই বাড়ি ঘুরে দেখার জন্য কিন্তু আপনার কোনো টিকিট লাগবে না। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম বিবাহে পত্নীর নাম ছিল গৌরী দেবী, তার নামেই এই বসতবাটি গৌরীকুঞ্জ। তবে উনি বেশি দিন বাঁচেননি, এখানে সেই কথাও লেখা রয়েছে যে 1918 সালে তার অকাল মৃত্যু হয়। এখানে লেখা রয়েছে সুবর্ণরেখার নিকটস্থ পঞ্চপাণ্ডবে সুবর্ণ শিলার উপর বসে সিদ্ধেশ্বর পাহাড়ের দিকে তাকিয়ে ধ্যানমগ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এখানে সিদ্ধেশ্বর হিলটপ বলে একটা জায়গা আছে, এটা হচ্ছে সেই জায়গার ছবিটা এখানে ফুটিয়ে তোলা রয়েছে। তারপর এখানে দেখুন গভীর জঙ্গলে ধারাগিরিতে শিলার উপর বসে সাহিত্য লিখছেন, যে ধারাগিরির কথা আমি এর আগে ভিডিওতে বললাম। এই ধারাগিরি এই স্পটটা কিন্তু আজও ঠিক একই রকমভাবে এরকমভাবে রয়েছে। পাশে লেখা রয়েছে ফুলডুংরি পাহাড়ে বসে বিভিন্ন সাহিত্য রচনা করছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আর এদিকে দেখুন লেখা রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় স্ত্রী রমাদেবীকে তিনি ঘাটশিলায় নিয়ে এসে গৌরীকুঞ্জে প্রবেশ করছেন। যে ছবিটা রয়েছে তার নিচের লেখাটা হচ্ছে ভাগলপুর রাজবাড়িতে বসে পথের পাঁচালী প্রথম উপন্যাস লেখা, যেটা একটা বছর মহালয়ার দিনে প্রকাশিত হয়।
এখানে যে ছেলের কথা বলা হলো যে তারা দাস, তার ওয়াইফ মানে তার মিসেস অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে পুত্রবধূ, তিনি তার ব্যক্তিগত উদ্যোগে এই জায়গাটা পরিচালনা করেন। ভিতরে খুব একটা ভিডিওগ্রাফি করতে দেয় না, ভিতরে দুটো ঘর দেখতে দেয়, একটা ওনার বিশ্রাম কক্ষ ছিল আর একটা শয়ন কক্ষ, এরকম লেখা রয়েছে। ভিতরে ওনার নিজের হাতের লেখা কিছু চিঠি, কিছু বইয়ের কপি মানে ম্যানুস্ক্রিপ্ট যাকে বলে, সেই সমস্ত জিনিসগুলো রয়েছে। ওনার পোশাক পরিচ্ছদও কিছু রয়েছে। ঘাটশিলায় ঘুরতে এসে আপনারা কি কি দেখবেন তার একটা লিস্ট আমি এখানে করে দিলাম। এই সমস্ত জায়গা ঘুরতে অটো ফেয়ার আপনার লাগবে 1500 টাকা, আর যদি দুটো তিনটে স্পট বাদ দিয়ে দেখেন তাহলে সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে 1100 থেকে 1200 টাকা। আজকে ঘাটশিলা ভ্রমণে এটাই ছিল আমার সর্বশেষ ট্যুরিস্ট স্পট বা ট্যুরিস্ট ডেস্টিনেশন বলতে পারেন। এটা নাম হচ্ছে চিন্তাহরণ সূর্যনারায়ণ টেম্পল। এই মন্দিরের দূরত্ব আমি যেখানে রয়েছি রিসর্ট সুবর্ণ ভিলা থেকে মাত্র 200-300 মিটার। ইনি সূর্যনারায়ণ দেব, তার মূর্তি এই মন্দিরে রয়েছে। এখানে পূজা অর্চনার ব্যবস্থাও থাকে। সকাল 6টায় এবং সন্ধ্যে 6টায় প্রাতঃ আরতি এবং সন্ধ্যারতি হয়। যে গোটা মন্দিরটি এখানে রথের আকারে তৈরি করা হয়েছে। সামনে এই ঘোড়াগুলো রয়েছে এবং যেন মনে করা হচ্ছে এখানে রথে সারথি রয়েছে, তার হাতে এখানে ঘোড়াকে কন্ট্রোল করার জন্য যে একটা ছড়ি থাকে সেটা রয়েছে। এখানে দড়ি রয়েছে, দড়ি দিয়ে ঘোড়াগুলোকে সে যেন কন্ট্রোল করছে। ঠিক সেইভাবেই রথের শেপ দেওয়া হয়েছে এই মন্দিরকে। আজকের ঘাটশিলা ভ্রমণ আপনাদের কেমন লাগলো? সুবর্ণরেখার তীরে 2 দিন আমরা কাটালাম পরিবারের সাথে এবং আপনাদেরকেও সাথে নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি এন্ড জিআরসির সঙ্গে থাকবেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি।